আওয়ামী লীগ মহা অর্থাৎ ডু অর ডাই সিচুয়েশনে পড়ে মহা হত্যার ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশে যখন সমন্বয়ক থেকে শুরু করে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী জুটে বা অবস্থানে দু একজনকে হত্যার পরিকল্পনা আসছে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ, বা আমি যদি বলি এই হত্যাকাণ্ড সম্পূর্ণরূপে এটাকে এক্সিকিউট করার দায়িত্ব আমার ধারণা যতটুকু জানলাম ভারতীয় গোয়েন্দা সংস্থা র এক্সিকিউট করবে এটা। तो चीज बड़ी है मस्त मस्त तो चीज बड़ी है मस्त तो चीज बड़ी है मस्त मस्त तो चीज बड़ी है मस्त तू चीज बड़ी है मस्त मस्त मैं चीज बड़ी हूँ मस्त। ভাবছেন আমি এই হিন্দি গান গেলাম না, এই হিন্দি গান গেয়েছেন গতকালকের বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনা। তিনি নতুন করে এখন সব কিছুতে যখন ফেল করেছেন, জিরো পয়েন্টে আসতে চেয়ে আসতে পারে। হাসিনার নতুন একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে দেখা গিয়েছে হাসিনা বেশ খুশ মেজাজে রয়েছেন, চিজবার হিয়ে মাস্তি মাস্তি। সেখানে একটা কথা বলেছেন যে যদি কয়েকটা ফেলে দেওয়া যায় তাহলেই নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। দেখুন, মানুষ খেকো রক্ত পিপাসু এক মহিলার ডাইনি আবারও সেই মানুষ হত্যার কথা বলছে ফিরে আসার জন্য। কতটা বেপরোয়া, কতটা উন্মাদ এবং কতটা সাইকোপ্যাথিক হলে একটা মহিলা এই সমস্ত কথাবার্তা বলতে পারে। দর্শক, শেখ হাসিনার এই কল রেকর্ড এবং শেখ হাসিনার এই সমস্ত সাইকোপ্যাথিক আচরণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আলোচনাগুলো শুনলে বুঝতে পারবো শেখ হাসিনা মানসিকভাবে একজন বেকারগ্রস্ত একটা মহিলা। কাজ শেষ করে উঠে যাব এই সময়ে মনে করলাম যে একটা বিষয় জানলাম নিয়ে কিছু কথা বলা দরকার। It's one kind of frustration আমি যদি বলি, but I never get frustrated, but এটা মানে ওই প্রতীকী অর্থে বলতে হয় এর জন্য বলা। Ladies and gentlemen, welcome to this live. I know it's very early morning. I don't know who is there right now online. So welcome to this live. যারা যেখানে আছেন, যারা যোগ দিলেন, ধন্যবাদ সবাইকে। 53 বছরের দুর্বৃত্তায়িত রাজনীতির থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করার যে চেষ্টা আমরা নতুন প্রজন্ম চালিয়ে যাচ্ছি, সেটা ব্যর্থ হতে চলেছে কিনা সেটা প্রশ্ন উঠতেই পারে এই মুহূর্তে। দেশ থেকে এরা বিতাড়িত, জেলের ভিতরে বন্দী, দৌড়েরূপের সবাই, কিন্তু দেশকে নিয়ে ষড়যন্ত্র, হত্যার রাজনীতির পরিকল্পনা। আওয়ামী লীগের যথারীতি তার চরিত্র অনুযায়ী ফেসিস্ট এবং অথরিটারিয়ান এবং যদি বলি যে এই খুন খারাপি বা গুমের যে মানে ক্যারেক্টারিস্টিক্স আছে, সেখান থেকে বেরোতেই পারতেছে না আওয়ামী লীগ। লেডিস এন্ড জেন্টলম্যান, তার বহিঃপ্রকাশ করেছে গত 2 দিনে। আমি একটা খবর জানলাম, সেটা হলো যে আওয়ামী লীগ অর্থাৎ ডু অর ডাই সিচুয়েশনে পড়ে মহা হত্যার ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশে যখন সমন্বয়ক থেকে শুরু করে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী জুটে বা অবস্থানে দু একজনকে হত্যার পরিকল্পনা আসছে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ, বা আমি যদি বলি এই হত্যাকাণ্ড সম্পূর্ণরূপে এটাকে এক্সিকিউট করার দায়িত্ব আমার ধারণা যতটুকু জানলাম ভারতীয় গোয়েন্দা সংস্থা র এক্সিকিউট করবে এটা। 53 বছর এই দেশটাকে এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদরা লুটে ফুটে খেয়েছে। 18 কোটি মানুষ, বর্তমানে 40 কোটি মানুষের ভাগ্য উন্নয়নে সত্যিকার অর্থে কোনো পরিবর্তন এই রাজনীতিবিদরা আনে নাই। আবার তারাই এদেশকে তারা মনে করে এরা তাদের দেশ, তাদের বাবার দেশ, কারো চাচার দেশ, কারো সবার দেশ। তাদের 18 কোটি মানুষের কিছুই না, দেশটা তাদের আপনার নেতাকর্মীর সবার। এই অবস্থা থেকে উত্তরণ আমরা মনে করেছিলাম আমরা হয়তোবা 5th of আগস্টের বিপ্লবের পরে হয়ে গেছি, কিন্তু আমার কাছে সন্দেহ লাগে আমরা হয়েছে কিনা। কেননা যে সরকার আমরা চেয়েছিলাম, যে সরকার আমরা বসিয়েছিলাম, সে সরকার ব্যর্থ হয়েছে বা ফেল করেছে আপাতত দৃষ্টিতে আমি বলতেই পারি। এই সরকারের ভিতরে থেকে গভর্নমেন্ট উইদিন দ্য গভর্নমেন্ট তৈরি করে আওয়ামী ফেসিস্টরা এবং ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক তাদের ফেসিদের সহযোগীকে সরকারে রেখে রীতিমতো দেশটাকে বিপর্যস্ত করার মহা পরিকল্পনাতে যুক্ত আছেন সরকারের নীতি নির্ধারক মহলের কয়েকজন। আওয়ামী লীগকে ইলিমিনেট করার রাজনীতি থেকে এই ঐতিহাসিক দায়িত্ব নিতে চান না তারা।
Therefore, আওয়ামী লীগ তাদের এই রাষ্ট্র পরিচালনায় যুক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগ নিশ্চিহ্ন হোক, তারা মনে প্রাণে সেটা চান না। তারা চান আওয়ামী লীগ থাকুক, ইতিহাস যেন কখনোই না বলে তাদের কারণে আওয়ামী লীগকে বাতিল করা হয়েছিল, এ দায়িত্ব তারা নিতে চান না। একটা গণহত্যাকারী রাজনৈতিক দল, মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত, হাজার হাজার তরুণের যারা হত্যা করেছে দিনে দুপুরে প্রকাশ্যে নির্বিচারে এবং আপনার বিবেকহীনভাবে, অমানবিকভাবে, নৃশংসতার সাথে, সেই আওয়ামী লীগকে পুনর্বাসন বা রিহেবিলিটেট করার জন্য উঠে পড়ে লেগেছেন এক ধরনের মানুষ। রাজনীতিবিদ যারা আছেন, যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন, তাদের মধ্যে ডিভাইসিভ পলিটিক্যাল রেটরিক চলছে। মেতে উঠেছেন তারা কে কাকে কতটুকু গায়েল করতে পারেন বক্তব্যের ভিতরে। এদিকে সেই ফেসিস্টদের মাস্টার মাইন্ড যারা, তারা নতুন পরিকল্পনা আসছে। সফল কতটুকু হবে তা আমরা জানি না, তবে বলতে পারি ডিস্টেবিলাইজের যথেষ্ট পরিমাণ কারণ তারা করতে পারবে। কেন করতে পারবে? এজন্যই না যে তারা খুব শক্তিশালী, তাদের সাথে বাংলাদেশের জনগণ আছে, এজন্যই যে যারা এই মুহূর্তে নেতৃত্ব দিবেন দেশকে গড়বেন বা দেশের ভিত্তি স্থাপন করবেন শক্তিশালী ঐক্যের সাথে, তাদের মধ্যে ডিভিশন এবং ডিভাইসিস পলিটিক্স, স্বার্থের কারণে, লুটপাটের আগ্রাসী মনোভাবের কারণে তাদের অবস্থান ঠিক দেশের প্রতি নয়, তাদের নিজস্ব স্বার্থের প্রতি আপনার বর্তমানে চলছে সেই খেলা। খুবই দুঃখজনক, ভেরি প্যাথেটিক, ফ্রাস্ট্রেটিং যে আমরা এই সময় এসে এতটুকু নিশ্চিহ্নতার, মানে একদম, আমি যদি বলি যে একদম পাট থেকে উঠে আসা সেই রাজনৈতিক দলগুলো এখন সেই রাজনৈতিক দল যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল তাদের পক্ষেই স্লোগান তুলছেন, বক্তব্য দিচ্ছেন, তাদেরকে ডিফেন্ড করতেছেন। হ্যাঁ, এলাস, আই এম আনডান, সরি টু সি সে দ্যাট উই আর ইন ট্রাবল এজ এ নেশন। আমি বারবার বলছি যে আমাদের যে বিপদ যেটা, সেটা এখনো কাটেনি, লেডিস এন্ড জেন্টলম্যান। দিস ইজ আনবিলিভেবল। এটার থেকে মুক্তির পথ কি? আজকে আওয়ামী লীগ হরতাল ডেকেছে ফেব্রুয়ারিতে। আওয়ামী লীগের এত দুঃসাহস কিভাবে হয়? আপনি আমাকে বলেন। যে দল, যাদের একটা সংগঠন মাঠে নামতে পারে না, সেই দল হরতাল ডাকার মতো দুঃসাহস কিভাবে কল্পনা করতে পারে? কেন এটা কেন হয়েছে? সরকারের উচ্চ মহলের সীমাহীন ব্যর্থতা আর আপনার ইন্টেলেকচুয়ালিটির কম্পিটেন্সি, স্মার্টনেসের অভাব এবং দক্ষতার অভাবের কারণে। শত শত দুর্বৃত্ত, খুনি, হত্যাকারীরা সেনাবাহিনীর অধীনে থাকার পরও সেখান থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, পার করে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় মদদে এবং স্পন্সরে। দেয়ারফর আজকে তারা মেতে উঠেছে আবার সেই হত্যাকাণ্ড, আবার সেই হরতাল, আবার সেই দুর্বৃত্তায়িত রাজনীতি। বাংলাদেশের মানুষের মুক্তির পথ আসলে কোন জায়গায়? আপনারা আমাকে বলেন। আমরা 10 বছর সোশ্যাল মিডিয়া সংগ্রাম শুরু করেছিলাম এবং আস্তে আস্তে এই ফেসিস্টদের বিরুদ্ধে সংগ্রামের ফলে নতুন প্রজন্ম অন দ্য গ্রাউন্ড দেখিয়ে দিয়েছে, ফেসিস্টকে বিতাড়ন করেছে। রাজনৈতিক দলগুলো একটা পশম ছিঁড়তে পারে নাই সেই ফেসিস্টদের। এখন তারাই আবার আপনার ড্রাইভিং সিটে বসে আপনার উল্লাসে মেতে উঠেছে সেই ফেসিস্ট গণহত্যাকারী যারা দেশ বিরোধী এবং একটা বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে আবার দেশটাকে ডিস্টেবিলাইজ করার পথে। 18 কোটি মানুষ নয়, 40 কোটি মানুষের এদেশের আসলে, বা এই মানুষের ভবিষ্যৎ কি এখন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই দুর্বৃত্তায়িত, অপদার্থ, অযোগ্য, করাপ্টেড সান অফ বিচ এবং মাদারফাকার্স পলিটিশিয়ানদের কারণে দেশটা বিপর্যস্তের মুখে আবার পতিত হতে যাচ্ছে। Ladies and gentlemen, I feel very regret to inform you that we are in trouble, and there's a more destabilization and serious discomfort and political disturbances are on the way by Awami League and the co-sponsor of Awami League, ladies and gentlemen. I don't know how we can defend, because we are divided already. রাজনৈতিক দল, যে কয়েকটা দলের ভিতরে ঐক্য থাকলে পৃথিবীর কোন শক্তি যেখানে বাংলাদেশকে পরাজিত করার কথা না, সেই জায়গায় দাঁড়িয়ে এই ডিভাইসিভ পলিটিক্স এবং বিষাক্ত রাজনীতির রেটরিক চলছে আপনার পাগলের মতো। প্রশ্ন হলো, এদেরকে কি এরা আবার বাংলাদেশের দায়িত্ব নিতে চায়? 53 বছরে একটা প্রতিষ্ঠান ফিক্স করতে পারে নাই সেই দুর্বৃত্ত শ্রেণীর রাজনৈতিক অযোগ্য অপদার্থ রাজনীতিবিদরা আবারও রাষ্ট্রের দায়িত্ব নিতে চায়। তারা নিবেন হয়তো। তারা পরিস্থিতি কি হবে, পরিণাম কি হবে, রেজাল্ট কি হবে, ফল কি হবে? জেলের ভিতরে রেখে জামাই আদরে রেখা সেই দুর্বৃত্তরা, লুটপাটকারী, খুনের নির্দেশদাতা, সরাসরি খুনে অংশ নেওয়া গুন্ডারা, খুনিরা, হত্যাকারীরা, জেনোসাইড যারা করেছে, গণহত্যাকারীরা উন্মত্ততায় মেতে উঠেছে। সো স্যাড, ইটস এ ব্যাড নিউজ ফর বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। এই রাজনীতিবিদদের, এই দুর্বৃত্তায়িত, অযোগ্য, অপদার্থ, করাপ্টেড
দুর্নীতিগ্রস্ত, বিবেকহীন, দেশপ্রেমের চরম অভাব যে রাজনীতিবিদদের, এদের বিরুদ্ধে আমাদেরকে আরো একটা সংগ্রামে লিপ্ত হতেই হবে। তার কোনো বিকল্প নেই যদি দেশকে গড়তে চান। এটা আমি আজকে আপনাদেরকে বলতে চাই আমার এই সংক্ষিপ্ত সময়ে। বি প্রিপেয়ার্ড, 5th of August আরো একটা লাগবে। সেটা কার বিরুদ্ধে? দুর্বৃত্তায়িত, অযোগ্য, অপদার্থ, বিবেকহীন, রাজনীতির নামে অপরাজনীতিবিদ যারা আছেন, এই গোষ্ঠী, এই রাজনীতিবিদরা, এই ব্যবস্থার বিরুদ্ধে আবারও একটা সংগ্রাম যদি না করেন, এদেশকে আপনারা চিরদিনের জন্য মুক্তি দিতে পারবেন না। মুক্তি দিয়েছেন একটা, বাট এটার আরো একটা সংগ্রাম আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে করতে হবে এদেশের আপনার দেশেরকে বাঁচানোর জন্য। না হলে এই অপদার্থ, এই অযোগ্য সান অফ পিচ পলিটিশিয়ানসরা, যারা আজকে দেশটাকে আবারও বিপদের সম্মুখে তারা আপনার লেলিয়ে দিচ্ছে, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। এবং we have a very bad days ahead of us, ladies and gentlemen. Seriously bad days. Why? Because it's not that those গণহত্যাকারীরা প্রচন্ড শক্তিশালী, জনগণের ম্যান্ডেট নিয়ে তারা মাঠে নামবে। নো, বিকজ যারা আপনি মনে করেন যারা দেশকে রক্ষা করবে রাজনীতির নামে, সে অপদার্থ, অযোগ্য, মূর্খ রাজনীতিবিদদের যোগ্যতার অভাবের কারণেই দেশটা আবারও বিপর্যস্ত হওয়ার খুব কাছাকাছি বলে আমি দেখতে পাচ্ছি। ভারতীয় আগ্রাসনের সাথে হাত মিলিয়ে সরকারের একটি অংশ এবং যারা ভবিষ্যতে সরকারে যাবেন বলে মনে করেন বাংলাদেশের মানুষ, তাদের অংশ মিলে দেশটাকে আবার লুটে পুটে খাওয়া হাইনাদের দখলে দেওয়ার প্রচেষ্টা, ষড়যন্ত্র চলছে। বি কেয়ারফুল, বি প্রিপেয়ার্ড, বি অ্যাওয়ার, বি অ্যালার্টেড. Bad days ahead of you. If you want to protect your country, sovereignty, the future generations' future, you have to come forward again. You have to declare another 5th of August. Otherwise, you can't get rid of them. They will be there, and they will do the same thing. They will repeat the same thing that they did in the past. Ladies and gentlemen, that's the bottom line I would like to say you in the morning right now. I know you're not even prepared. Some people are still sleeping. But I have some time. That's why I would like to inform you that শেখ হাসিনা সরাসরি হত্যার নির্দেশ দিচ্ছেন সমন্বয়ক থেকে শুরু করে যারা এখন এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা যারা মনে করেন তাদেরকে, এটা তারা করতে চান। তারা মনে করেন 2-3টাকে ফেলে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং তারা পিছনে যাবে। এবং এটার কারণ কি? এটার কারণ হলো, আমি আবার বলছিলাম, আমাদের যদি ঐক্য থাকতো, আমাদের জাতীয় ঐক্য, পৃথিবীর কোন শক্তি বাংলাদেশকে বিরুদ্ধে ষড়যন্ত্র করে পার পাওয়ার সুযোগ থাকতো না। কিন্তু এই যে বললাম, অপদার্থ, দেশপ্রেমের অভাব, অযোগ্য, দুর্নীতিগ্রস্ত, সোল্ড আউট পলিটিশিয়ানসদের ব্যর্থতা, যোগ্যতার কারণে দেশটাকে নিয়ে এরা খেলছে আবারও। এই খেলা থেকে এই দেশকে উদ্ধার করতে পারবে না রাজনীতিবিদরা। আমি আপনাদের সাধারণ জনগণ যারা আছেন, আমি আপনাদেরকে আবার ইনফর্ম করে দিতে চাই, এই মেসেজটা দিতে চাই, শেয়ার করতে চাই যে আপনাদের রাজনীতিবিদরা এই দেশটাকে কখনোই উদ্ধার করতে পারবে না। নতুন প্রজন্ম মিলে, প্রবাসীরা সবাই মিলে দেশটাকে রক্ষা করতে গেলে আবারও আমাদেরকে ঐক্যের ডাক, আরো একটা জুলাই বিপ্লব বা 5th of Augustের বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। না হলে এদের কাছ থেকে দেশকে রক্ষা করতে পারবেন না। এরা হাইনা, এরা বিবেকহীন, এরা দুর্নীতিগ্রস্ত, এরা দেশপ্রেমের চরম অভাব চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি। আমি এইটা ক্লিপ আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে ক্লিপটা হলো যে সালমান এফ রহমানরা জেলের ভিতরে বসে টিস্যুতে হাতে লিখে তারা নোট আদান প্রদান করেছেন, জামাই আদরে রাখা হচ্ছে তাদেরকে। ডক্টর মোহাম্মদ ইউনূস তো জানেনও না যে এই হত্যাকারীরা কি ধরনের ষড়যন্ত্র করছে জেলের ভিতরে বসে। এরা বাহিরে যেভাবে থাকতো তার চেয়ে ভালো অবস্থানে বর্তমানে জেলের ভিতরে। ভেরি স্যাড। এই জন্য আমরা এতটা সংগ্রাম করেছি, এতটা পার্সোনাল স্যাক্রিফাইস আমরা করেছি, আপনারা করেছেন। এই দেশটাকে আবারও সেই দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা বিপদেই ফেলে দিচ্ছে বা বিপদের সম্মুখীন করতেছে। So if you want to protect your country, you have to prepare for another 5th of August or July বিপ্লবের মতো আরো একটা বিপ্লব। সেই বিপ্লবটা হবে দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের বিরুদ্ধে। If we can't do that, we can't fix our country. Because these politicians, corrupted, disgruntled, disgusted, inhuman, reckless, irresponsible, appalling politicians are the biggest enemy of our country and the people of Bangladesh. Therefore, we have to take the decision and we have to do another 5th of August or July Biplop revolution. Otherwise, you can't fix this country. That's what I can understand right now. And I am almost certain that to protect and move on the way we want, these are the hurdles. They are the problems. We have to get rid of them, eliminate them from the political surface. Then we can achieve something. Just
I want to play this clip, ladies and gentlemen. Just listen to it. They're in the jail and prison, and they're still there in the conspiracy against Bangladesh and the Bangladeshi people. Take a look at this. শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আদালতে এসেও সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা অনুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছেন তিনি। সোমবার সালমান এফ রহমান, জুনাদ আহমেদ পলক সহ 10 জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। কাজ করার আসা মাত্রই আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসেন। তখনও বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেননি। এই সুযোগে সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী গোলাম মোন্তাজা ও মুকুল সহ আরো কয়েকজন হাজির হন। মোন্তাজাকে কাছে ডেকে তিনি বলেন, শ্রমিকদের কি খবর, এরা কি করছে? সরকার আমার 40,000 শ্রমিকের চাকরি খেয়েছে, 10,000 শ্রমিক মাঠে নামলেই তো হয়। এ সময় সালমান এফ রহমান মুচকি হেসে বলেন, নেত্রী শেখ হাসিনা কি বার্তা দিয়েছেন? এ সময় আইনজীবীরা কোনো উত্তর না। So this is the bitch right now. You can say it, the murderer, the killers. She's the killer. Look at her. এবং এই মহিলা আবারও রাজনীতিতে আসতে চায়। আবারও মন্ত্রী হবে হাসান মাহমুদ, ওবায়দুল কাদের। মদ্যপ নানক হবে আপনাদের এমপি। আরাফাতের মতো বন্ড প্রতারক মিথ্যাবাদী হবে আপনাদের এমপি মন্ত্রী। ওবায়দুল কাদেরের মতো ডিসকাস্টিং একটা আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি মানুষ, সে হবে আপনাদের মন্ত্রী। বি প্রিপেয়ার্ড। তো चीज बड़ी है मस्त मस्त, तो चीज बड़ी है मस्त, तो चीज बड़ी है मस्त मस्त, तो चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, मैं चीज बड़ी हूँ मस्त। ভাবছেন আমি এই হিন্দি গান গেলাম? না, এই হিন্দি গান গেয়েছেন গতকালকের বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনা। তিনি নতুন করে এখন সব কিছুতে যখন ফেল করেছেন, 0 পয়েন্টে আসতে চেয়ে আসতে পারেননি, চট করে আসতে চেয়ে আসতে পারেননি, তখন তিনি এখন হিন্দি গানের তালে পতিত আওয়ামী লীগের স্বৈরাচারের দোসরদেরকে এখন উজ্জীবিত করার চেষ্টা করছেন। তিনি গান গেয়ে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন, গিয়ারে একটু হলেও নতুন করে শক্তি যোগানোর চেষ্টা করছেন। কিন্তু এই মহিলা জানে না যে আজকের এই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়েছেন। আপনারা জানেন যে শেখ হাসিনা ষড়যন্ত্র অব্যাহত রাখতে গিয়ে নতুন করে আবার আরেকটি কর্মসূচিও ঘোষণা করেছেন। এই চিজ বাড়ি হায় মাস্ত মাস্ত গানের তালে তালে তিনি বাংলাদেশের ফেব্রুয়ারি মাসে প্রবেশ করার জন্য তার এই ব্যান্ড পার্টি সহ রেডি হয়ে আছেন। তিনি চেষ্টা করে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসে হরতাল, অবরোধ কর্মসূচি দিয়ে নেতাকর্মী সবাইকে নিয়ে সদল বলে বাংলাদেশে প্রবেশ করবেন। ইতিমধ্যেই তিনি হরতাল এবং অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন। যদিও তাদের এই হরতাল এবং অবরোধ কর্মসূচিকে আমি ব্র্যান্ডিং করতে চাই না, আমি শুধু এই কথাটাই বলতে চাই যে যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এবং যেটা শেখ হাসিনা নিজে বারবার তার অডিওতেও বলেছে যে 20 মিনিট আমার হাতে আর সময় ছিল না। তো তোমার এত বড় প্রশাসন, এত বড় শক্তি, এত বড় তোমার সমগ্র মানুষ তোমার, আওয়ামী লীগ তোমার, দেশ তোমার, এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছে। সেই জায়গায় তুমি পালাতে হয় 20 মিনিটের জন্য? 20 মিনিট থাকলে নাকি তোমার জীবন শেষ হয়ে যেত? তাহলে কেমন বাংলাদেশ গত 16 বছরে তুমি গঠন করেছো, যেই বাংলাদেশে তোমার নিরাপত্তা দেওয়ার জন্য একটা মানুষ নাই, 20 মিনিটে তোমাকে পালাতে হবে? তো যেই নেত্রী জানে যে 20 মিনিটে পালাতে হবে, সে নাকি আবার বাংলাদেশে আসার স্বপ্ন দেখে এবং আবার হরতাল করবে, অবরোধ করবে। অবরোধ হরতাল তো আমরা দেখেছি গত 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত। আওয়ামী লীগের হরতালও দেখেছি, 18 তারিখ হয়ে গিয়েছে। বাংলাদেশের কোনো জায়গায় একটা মশামাছি পর্যন্ত নামার দুঃসাহস দেখায় নাই। 2-1 জায়গায় সেদিন রাত্রে গুজব ছড়িয়ে কিছু মানুষকে নামানোর চেষ্টা করেছিল যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাবে। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছে, উপদেষ্টারা সব পালিয়ে যাচ্ছে। পরক্ষণেই দেখলাম উপদেষ্টা ঠিকই তার সেই যমুনায় আরাম করে ঘুমাচ্ছে, আমরাও ঘুমাচ্ছি। কিন্তু ছাত্রলীগের যারা আনন্দ রেলি বের করেছিলেন তারা এখন শ্রীঘরের মধ্যে খুব সুন্দরভাবে সেই ভিতরে আটকা আছে, লকারের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে। আজকের ঠিক একই উপায় আমরা দেখেছিলাম। 0 পয়েন্টে আওয়ামী লীগ আসবে বলে 0 পয়েন্ট তো দূরের কথা, বাংলাদেশের কোনো জায়গায় তাদের অস্তিত্ব নেই।
বরং 0 পয়েন্টের কাছেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এখন মানুষ টয়লেট সেন্টার বানিয়েছে। তাহলে সেই দলের নেত্রী বলছেন ফেব্রুয়ারি মাসে নাকি নতুন করে আসবে। আমি বারবার আপনাদেরকে বলি যে আওয়ামী লীগ একটা মিথ্যাচারের দল। তারা এই বক্তব্যগুলো দিয়ে শুধুমাত্র তার যারা নেতাকর্মী আছে, যেহেতু ওদের কারো জন্য কোনো মায়া নেই, ওই নেতাকর্মীদেরকে একটু বিক্রি করে, তাদেরকে একটু উজ্জীবিত করে পরিস্থিতিটাকে একটু ঘোলাটে করার চেষ্টায় তারা লিপ্ত হচ্ছে। আমরা গত কয়েক মাস আগে শুনেছিলাম যে বাংলাদেশে আপনার পরিবর্তন করে দিবে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি নির্বাচিত হয়েছেন। শেখ হাসিনার অডিও কল থেকে আমরা জানতে পেরেছিলাম যে ট্রাম্পের ছবি লাগিয়ে সেই ছবির উপরে যাতে আক্রমণ করে নিজেরা এবং সেটা আবার ছবি তুলে তারা বিশ্ববাসীকে দেখাবে, আমেরিকাকে দেখাবে, সেই নাটকও কিন্তু ভেস্তে গিয়েছে। আমরা তাদের একটার পর একটা নাটক দেখলাম। 0 পয়েন্টে মানুষ আনার চেষ্টা করা হলো, ঢাকায় মানুষ আনার চেষ্টা করা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সুদে টাকা দিবে, সবাইকে ব্যাংক থেকে লোন দিবে, 1 লাখ টাকা 2 লাখ টাকা করে লোন দিবে। মানুষগুলোকে বাস ভাড়া দিয়ে ঢাকায় আনা হলো। সেই মানুষরা কিন্তু এখন আজকে তারা যারা এই অপকর্মটি করেছিল তারা এখন জেলের মধ্যে। আর যারা সাধারণ মানুষ তারা বুঝেছে এটা আওয়ামী লীগের ফাঁদ, তারা তাদের বাড়িতে চলে গিয়েছে। তাহলে এইভাবে আর কত নাটক এই শেখ হাসিনা করবে? এখন আপনি কি বিশ্বাস করেন ফেব্রুয়ারি মাসে শেখ হাসিনার একটা লোক রাস্তায় থাকবে? আমি বললাম যে শেখ হাসিনার নামে ব্যানার নিয়ে হরতাল করবে, পিকেটিং করবে, অবরোধ করবে, এরকম একজন আওয়ামী লীগ আপনার কাছে বিশ্বাস হয় যারা আসতে পারবে? যদি তাই হতো তাহলে শেখ হাসিনা যেদিন পালিয়ে যায় সেদিন অন্তত একটা এমপি মন্ত্রী তার সাথে সাক্ষাতে মিলিত হতে পারতেন। এই দলটি এমন নিষ্ঠুর এবং এমন পাচাটা, এমন স্বার্থবাদী দল, সেটা 15ই আগস্ট দেখেছি। শেখ মুজিবের নিথর দেহ যখন পড়েছিল কেউ তাকে একটা সেকেন্ডের জন্য দেখতে যায়নি। তার জিয়ারাতের জন্য মাজারে জানাজায় পর্যন্ত কেউ আসে নাই। সমগ্র জায়গায় আওয়ামী লীগ উল্লাস প্রকাশ করেছে, মিষ্টি বিতরণ করেছে। শেখ হাসিনার মূলত শক্তিটা হচ্ছে অবৈধ শাসক হিসাবে তিনি যখন যাকে যতটুকু দিতে পেরেছেন সে ততটুকু খেয়ে নিজের পেটকে ভরেছে, কিন্তু এই দলের দুর্দিনে তিনি থাকবেন না, থাকেন নাই। তার প্রমাণ হচ্ছে 15ই আগস্ট এবং এই 5ই আগস্ট। আগামী দিনেও শেখ হাসিনা এই যে হরতাল কর্মসূচি কিংবা অবরোধ কর্মসূচি করতে চায় বলে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের মানুষ একদম জায়গা মতো ঢুকিয়ে দিবে। এই যারা হরতাল করতে আসবে, যারা অবরোধ করতে আসবে, অনৈতিক এই দাবি নিয়ে রাস্তায় নামতে আসবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ফালানোর জন্য রাস্তায় নামবে, তারা প্রত্যেকেই পরাস্ত হবে। শুধু পরাস্তই নয়, বাংলার মাটিতে তাদেরকে এদেশের জনগণ চূড়ান্ত শাস্তি নিশ্চিত করে ছাড়বে। ভাবছেন বাংলাদেশে আসবেন আর ওই আপনার গান গেয়ে গেয়ে চিজ বাড়ি হায় মাস্ত গেয়ে আপনি আরাম বিলাসের চিন্তা করছেন? তো কোনো সুযোগ নেই। কতটা বেহায়া হলে, কতটা নির্লজ্জ হলে মানুষ খুন করার পরে হিন্দি গান গেয়ে নেতাকর্মীদেরকে এখন উজ্জীবিত করে। এই চরিত্রটা কখন থেকে জানেন? এই আওয়ামী লীগের শুরু থেকেই। নিশ্চয়ই মনে আছে 28শে অক্টোবরের লগি বৈঠা যখন শুরু করেছিল এই শেখ হাসিনা, তখন কিন্তু ওই লগি বৈঠার যাদেরকে হত্যা করেছে লগি বৈঠা দিয়ে তাদের দেহের উপরে এই নৃত্য করেছিল এই শেখ হাসিনার গোষ্ঠীরা, এবং এই লগি বৈঠার হুকুম দিয়েছিল শেখ হাসিনা। আজ একই অবস্থায় বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা না চেয়ে, তারা যে এত মানুষকে খুন করেছে সেটাকে স্বীকার না করে তিনি এখন আছেন সেই চিজ বাড়ি হায় মাস্ত নিয়ে ব্যস্ত। মূলত এই গানটা শেখ হাসিনা যে গাচ্ছে, এটার দ্বারাই প্রমাণ হচ্ছে তার শরীরের মধ্যে ন্যূনতম মানবতা বোধ কিংবা ন্যূনতম মানুষত্ব যাকে বলে সেটা তার নাই। আর থাকবে কি করে? আজও দেখলাম এখানে একটা নিউজে প্রকাশ পেয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ তদন্ত করে বলছেন যে বাংলাদেশে যাদেরকে আয়নাঘরে রাখা হয়েছে তার মধ্যে অন্যতম আমান আল আজমি, তাকে নাকি শেখ হাসিনা ডাইরেক্ট খুন করার নির্দেশ দিয়েছেন। একজন আর্মি কর্মকর্তা নিয়মিত শেখ হাসিনার কাছে ব্রিফ করতে যাইতেন আমান আল আজমির অবস্থা, তখন শেখ হাসিনাকে তিনি বুঝাতেন যে এই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হোক, তখন শেখ হাসিনা বললেন মেরে ফেলা হোক। আজ সেই কথাগুলো বের হচ্ছে। আয়নাঘরে মানুষদেরকে হত্যা করেছে, র্যাব দিয়ে ক্রস ফায়ার করিয়েছে,
বিভিন্ন জায়গায় প্রশাসনিক লোকদেরকে দিয়ে মানুষ গুম করেছে, খুন করেছে, সবগুলো ভুলে এখন সে চিজবাড়ি হ্যায় মাস্ত মাস্ত। তোমার এই চিজবাড়ি হ্যায় মাস্ত মাস্ত বাংলার জনগণও গেয়ে গেয়ে তারপরে তোমাদেরকে প্রতিহত, প্রতিরোধ এবং তোমাদের প্রত্যেকটি কথার জবাব দিয়ে ছাড়বে। শুধু দিবে না, একদম ঢুকিয়ে দিবে, জায়গা মতো দিয়ে দিবে, যাতে করে আর কোনোদিন তোমার এই স্বপ্ন স্বাদ নিয়ে বাংলাদেশে আসতে না পারো। এই আওয়ামী লীগকে প্রতিহত করতে সকলে প্রস্তুতি গ্রহণ করুন। ওরা একজন তো দূরের কথা, ওদের একটা লিফলেট পর্যন্ত যাতে বাংলাদেশের কোনো মানচিত্রের আনাচে কানাচে থাকতে না পারে সে ব্যাপারে জাতীয় ঐক্য গড়ে তুলুন। এবং ফেব্রুয়ারি মাসে ওদের সাথে খেলা হবে, সেই খেলার নায়করা আসবে না, তবে আপনারা প্রস্তুতি গ্রহণ করে রাখুন। ওদের যেখানে পাবেন সেখান থেকে একেবারে চূড়ান্ত শিক্ষা দিয়ে দিবেন, যাতে ওই চিজবাড়ি হয় মাস্ত মাস্ত ওর জায়গা ফাঁস হয়েছে। এবং অতীতে যে কয়টি তার যে বক্তব্য, সকল বক্তব্যের চাইতে এবারের যে অডিওটি, এটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক যে পরিবেশ পরিস্থিতি সেটা আন্দাজ করা এবং আগামীতে আওয়ামী লীগের নেতৃত্ব, রাজনীতি এবং সেই রাজনীতিতে শেখ হাসিনার গুরুত্ব কতটুকু, এই বিষয়গুলো আন্দাজ করার যদি কেউ চেষ্টা করেন খুব সহজেই এই অডিও ক্লিপ থেকে বুঝতে পারবেন। প্রথমত, এই কয়বার যত ভিডিও কিংবা অডিও, ভিডিও তো ফাঁস হয়নি, অডিও ফাঁস হয়েছে অথবা ফাঁস করা হয়েছে। এখন এই সকল ভিডিওর, অডিওর যে ক্লিপ, সেখানে মূল উদ্দেশ্য ছিল যে শেখ হাসিনার বক্তব্যগুলোকে বাংলাদেশে অন টেস্ট কেসে পাঠিয়ে দেওয়া, এবং সেই কাজগুলো যারা করেছে তারা যথেষ্ট সফল হয়েছেন। এবং শেখ হাসিনা, আপনি লক্ষ্য করবেন যে প্রথম থেকে এ পর্যন্ত যত কথাগুলো বলেছেন, তো তার কোনো কথার মধ্যেই ধারাবাহিকতা ছিল না। কখনো তিনি বিষণ্ণ ছিলেন, কখনো তিনি কেঁদেছেন, কখনো তিনি হুমকি দিয়েছেন, কখনো তিনি আবার তার সেই যে সাবেক ভাষা, সেই ভাষায় কথাবার্তা বলেছেন, তর্ক করার চেষ্টা করেছেন। এবং তিনি যেভাবে খোঁটা দিয়ে কথা বলেন বিভিন্ন মানুষকে, ঠিক সেইভাবে ডক্টর ইউনূসকে খোঁটা দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার চেষ্টা করেছেন। আপনারা যদি মনে করেন যে এটি শেখ হাসিনা নেহায়েত একটি ব্যক্তিগত পাগলামো, তার দুর্বলতা, অথবা তিনি সম্বিত হারা হয়ে পড়েছেন, আমার কাছে মনে হচ্ছে আপনি ভুল করেছেন। এর কারণ হলো তিনি প্রায় 15টি বছর বাংলাদেশ চালিয়েছেন অত্যন্ত শক্ত হাতে, এবং যেদিন পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন একেবারে শেষক্ষণ পর্যন্ত তার দলের কোটি কোটি নেতাকর্মীদের মধ্যে একমাত্র তিনি ছিলেন ভাবলেশহীন, দৃঢ় এবং ভয়হীন। তার সঙ্গে যারা ছিলেন সেনা কর্মকর্তা, সিভিল সার্ভিসের কর্মকর্তা থেকে শুরু করে আরও অনেকেই, তারা ভয়ে কম্পমান ছিলেন। রাজনৈতিক যে সকল নেতৃবৃন্দ সেখানে ছিলেন তাদের হাঁটু কাঁপছিল, কিন্তু তিনি একেবারে শেষক্ষণ পর্যন্ত অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিলেন, সবাইকে সান্ত্বনা দিয়েছেন, এবং তার মধ্যে ভয়, অনুশোচনা, আতঙ্ক কোনো রকম তার বডি ল্যাঙ্গুয়েজে ফুটে ওঠেনি। আপনারা যদি তার চলে যাওয়ার সে দৃশ্য দেখে থাকেন, এবং আপনার যদি যে মৌখিক এক্সপ্রেশন বা ফেশিয়াল এক্সপ্রেশন সম্পর্কে ধারণা থাকে, তো ওই সময় লক্ষ্য করবেন যে তাকে জড়িয়ে ধরে বা তাকে স্পর্শ করে একজন সরকারি কর্তা, মহিলা কর্তা, তিনি অঝরে কাঁদছিলেন। কিন্তু এই ঘটনায় শেখ হাসিনা একটু বিচলিত না হয়ে তাকে সান্ত্বনাও দেননি, বরং খুব দৃঢ়তার সঙ্গে তিনি তাকে বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি যাচ্ছেন, আবার তিনি ফিরে আসবেন। এরকম তার অভিব্যক্তি আপনি ফেশিয়াল এক্সপ্রেশনে খুঁজে পাবেন। তো সেই শেখ হাসিনা ভারতে গিয়ে ইচ্ছে করেই তিনি একটার পর একটা অডিও রেকর্ড তিনি ফাঁস করেছেন, তৈরি করেছেন এবং ফাঁস করেছেন, এবং সেটি নিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষ নাচানাচি করেছি এবং এখনো করে চলেছে, এবং এটাই তার রাজনীতির প্রধান সফলতা। তিনি এমনটি চেয়েছিলেন, এবং তার সেই বক্তব্যের কারণে আমরা যে রেসপন্ড করছি, এর দ্বারা তিনি খুব স্পষ্ট করে বুঝে নিয়েছেন যে বাংলাদেশে তার গুরুত্ব রয়েছে, তার ভয় এখন অনেকে কম্পমান, তাকে ভালোবাসেন অনেকেই,
এবং তাকে কাছে নেওয়ার জন্য অনেকেই আগ্রহী, এবং তাকে কোনো অবস্থাতেই রাজনীতি থেকে মাইনাস করার কোনো সুযোগ নেই। এর কারণ হলো, যখন তিনি কেঁদেছেন তখন তিনি মানুষের প্রতিক্রিয়া দেখেছেন যে তার সেই কান্নাকে কারা গ্রহণ করলো এবং কারা এই কান্নাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করলো, গালাগালি করলো, হোয়াট এভার মেবি। যখনই তার কোনো একটা বক্তব্য মানুষের দৃষ্টিতে আসছে এবং মানুষ সেটা নিয়ে রেসপন্স করছে, ইট মিনস তার একটা সোশ্যাল ভ্যালু রয়েছে। আবার ধরুন, যখন তিনি হুমকি দিচ্ছেন যে আমি টুস করে ঢুকে পড়বো, এবং তার সেই টুস করে ঢুকে পড়া নিয়ে যখন আমরা আলাপ করছি, আলোচনা করছি, তিনি ধরে নিচ্ছেন যে তাকে ভয় পাওয়া হচ্ছে। তারপর তাকে কেন্দ্র করে আমাদের রাজনৈতিক অঙ্গন, তারপর সরকার যারা চালাচ্ছেন তারা, সমন্বয়ক, ছাত্ররা প্রায় প্রতি মুহূর্তেই যে প্রতিক্রিয়া ব্যক্ত করছে, এবং গত 5 মাসে অন্তত 50টি অ্যাঙ্গেলে তাকে নিয়ে সরকার, রাষ্ট্র, সরকারি কর্মকর্তা, তারপরে এখন যারা উপদেষ্টা রয়েছেন তারা, এবং সর্বোপরি রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, শেখ হাসিনাকে নিয়ে এবং আওয়ামী লীগকে নিয়ে অন্তত 50 বার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, চিন্তা পরিবর্তন করেছেন, ভাষা পরিবর্তন করেছেন, এবং অনেকগুলো সিদ্ধান্ত পরিবর্তন করতে তারা বাধ্য হয়েছেন। যেমন ধরুন, শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া, সরি, তারপর ধরুন শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই বিষয়গুলো। এরপর আওয়ামী লীগকে রাজনীতি থেকে আলাদা রাখা, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া, এরপর 71-এর মুক্তিযুদ্ধের পরিবর্তে 2024 সনের যে বিপ্লব বা গণ অভ্যুত্থান, এটিকে প্রতিস্থাপন করা, এবং আরও অনেক কিছু। কোনোটাই কিন্তু কনস্ট্যান্টলি এবং যাকে বলা হয় কনসিস্টেন্টলি সরকার বা যারা বিভিন্ন পক্ষ রয়েছে তারা সেটি চালিয়ে যেতে পারেনি। ইট মিনস শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে গুরুত্ব, এই গুরুত্ব আপনাকে মানতেই হবে। এই কারণে কি হলো, তার যে স্পর্ধা, তার সাহস, তার শক্তি, তার যে স্যাটায়ার করার ক্ষমতা, মানুষকে নিয়ে ঠাট্টা মশকরা করার ক্ষমতা, মানুষকে নিয়ে চিল করার ক্ষমতা যেটা আগে ছিল, এটি এই বর্তমান জমানাতে এসে না কমে বরং বেড়েছে। এখন তার যে বয়স, একেবারে পরিণত বয়স, যে বয়সে মানুষ সাধারণত জিকির করে আল্লাহু আল্লাহু, বিপদে পড়লে তাহাজ্জুদ নামাজ পড়ে। অনেক লোক এই সময়টাতে আওয়ামী লীগের, যারা কখনো নামাজ কালাম পড়তেন না, আল্লাহকে বিশ্বাস করতেন না, তারা এই বিপদের মধ্যে পড়ে তারা তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করেছেন। তো শেখ হাসিনা অনেক আগেই তাহাজ্জুদ নামাজ পড়তেন, কিন্তু এই সময়টিতে তিনি একবারও নিজামুদ্দিন আউলিয়ার মাজারে যাননি, কিংবা গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে যাননি, এরকম কোনো দৃশ্য আমরা দেখিনি। বরং তিনি তার আপন জায়গাতে থেকে প্রায় প্রতি মুহূর্তে চাণক্যের মতো একটার পর একটা প্রোগ্রাম দিয়ে যাচ্ছেন। তিনি মানুষকে ব্যস্ত রাখছেন, পুরো বাংলাদেশে তার বিরুদ্ধের লোককে ব্যস্ত রাখছেন, তার পক্ষের লোকদেরকেও ব্যস্ত রাখছেন। অনেকের মনে আশা তৈরি করে ফেলেছেন, আর অনেকের মনে হতাশা তৈরি করে ফেলেছেন। অনেককে সাহসী করে তুলেছেন এবং অনেককে ভীত সন্ত্রস্ত করে তুলে ফেলেছেন। এবং এটাই তার যে শক্তিমত্তা, তার যে রাজনৈতিক কর্মকুশলতা, এখানে তিনি সফল। এখন অতি সম্প্রতি তিনি একটি হিন্দি গান, খুব বিখ্যাত হিন্দি গান, তু চিজ বড়ি এক মাস্ত মাস্ত, তো এই যে বিখ্যাত একটি গান, খুবই জনপ্রিয় সেই গানটি। তো সেই গানটির কিছু শব্দ তিনি উচ্চারণ করে তিনি বললেন যে আমি চিল্ড অবস্থায় আছি, এবং গানটি পেছনে বাজছিল, এবং এটি নিয়ে এখন সারা বাংলাদেশে তোলপাড়। তাকে টিটকারি করে, ঠাট্টা করে, মস্করা করে অনেকে এই গানটি গাওয়ার চেষ্টা করছেন, অনেক ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন। কিন্তু বাস্তবতা হলো যে এইরকম একটা বিরূপ পরিস্থিতিতে যখন তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী, তার মন্ত্রিত্ব চলে গেল, যেখানে তার আপন কন্যা পুতুল, তার সেই যে পদ পদবি নিয়ে টানাটানি চলছে, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলা হচ্ছে যে তাকে যে কোনো মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বাদ দেওয়া হতে পারে। তার একমাত্র সন্তান সজীব ওয়াজেদ জয় আমেরিকাতে, তিনি এখন FBI নজরদারিতে আছেন বলে আমরা প্রচার করছি, এবং আমরা আরও প্রচার করছি যে শেখ হাসিনা গৃহবন্দী রয়েছেন এবং তার সঙ্গে তার পরিবারের কেউ দেখা সাক্ষাৎ করতে পারছেন না। এটা আমাদের প্রচারণা। কিন্তু এই প্রচারণার বিপরীতে যখন তিনি হিন্দি গান বাজিয়ে তার কোনো কর্মীদের সঙ্গে কথা বলেন এবং নিজে যে খুব ভালো অবস্থায় রয়েছেন সেটি তাদেরকে প্রমাণ করার জন্য তিনি যখন এই গান আপন কণ্ঠে উচ্চারণ করেন, এবং সেটি শুনে যখন তার নেতাকর্মীরা এই প্রান্ত থেকে জয় বাংলা বলে স্লোগান দিয়ে ওঠে, এটা একটা অস্বাভাবিক, এটি একটা অস্থির প্রতিযোগিতা, একটি
যাকে বলা হয় আওয়ামী লীগের জন্য, তারপরে আওয়ামী লীগ বিরোধীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ। এবং সেই মেসেজ হলো, তিনি এখনো পর্যন্ত হতাশ হয়ননি। তার মতো জায়গায় অন্য কেউ থাকলে গড়াগড়ি করে কান্নাকাটি করতেন, অনেকে অসুস্থ হাসপাতালে ভর্তি হতেন। তিনি বাংলাদেশ থেকে চলে গেছেন, সেটা যেভাবেই হোক তিনি চলে গেছেন। তিনি ক্ষমতা হারিয়েছেন, তার যে বিষয়গুলো গর্বের বিষয় ছিল, বস্তু ছিল, সেই বিষয়গুলো তছনছ হয়ে গেছে। তার যারা আপনজন ছিলেন তারা সবাই পলাতক অথবা জেলে গিয়েছেন। এবং তার নামে সারা বাংলাদেশে যে মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তার অতীত রেকর্ড, অর্থাৎ 1975 সালের 15 আগস্টে তার উপর এবং তার পরিবারের উপরও যে নির্মম ঘটনা ঘটেছে, সেই নির্মম ঘটনা যদি আপনার আমার জীবনে ঘটতো, আমরা জীবনে কথা বলতে পারতাম না, বোকা হয়ে যেতাম, বোবা হয়ে যেতাম। তো শেখ হাসিনা এত কিছুর পরও যে উজ্জীবিত হচ্ছেন, এখনও তিনি নির্দেশনা দিতে যাচ্ছেন, আবার তিনি স্বপ্ন দেখছেন এদেশ তিনি আবার আসবেন, আবার শাসন করবেন, আবার তিনি আমাদের সবাইকে প্যাদানি দিবেন। কাজী তার এই যে তু চিজ বড়ি হ্যায় মাস্ত মাস্ত, এই চিজ কেয়া হায়, কাকে তিনি এই চিজ বললেন? তারপর এই চিজের সঙ্গে যে মাস্ত ফুর্তি করা যায়, এই ফুর্তি তিনি কাদের সঙ্গে করবেন? অর্থাৎ জনগণের সঙ্গে, তার প্রতিপক্ষের সঙ্গে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে? আপনাদের হয়তো অনেকে মনে আছে যে তিনি খুব রূঢ় এবং নিষ্ঠুর সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তিনি গান গান, এবং এই কথা আমরা জেনেছি জনাব সোহেল তাজের একটি বক্তব্য থেকে। এবং তিনি সোহেল তাজকে গান শুনিয়েছিলেন টেলিফোনে বহু বছর আগে। এবং সেই গানের ভয়াবহতা যে কতটা নির্মম ছিল সোহেল তাজের জীবনে এবং তার পরিবারের উপর, এটি সোহেল তাজ ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এখন সোহেল তাজকে টেলিফোনে তিনি যে গান শুনিয়েছেন, এখন সেই গানটি তিনি কাকে শোনালেন? আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যারা তার সঙ্গে বেইমানি করেছে, নাকি তার বিশ্বস্ত আমলা কামলা যারা তার কথা শুনেনি এবং তার সাথে বেইমানি করেছে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস, নাকি বিএনপি, নাকি জামাত? এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলেও শেখ হাসিনা একটা মানসিক বেকারগ্রস্ত না হলে এত মানুষ হত্যা করে গিয়েও এখনো বলতেছে কয়েকজনকে ফেলে দিলে নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। চিন্তা করতে পারেন একটা মহিলা কতটা খারাপ হলে এই কথা এখনো বলতে পারে, এখনো এই কথাগুলো বলতে পারে, আবার বলে সে নাকি খুব মেজাজ চিজবাড়ি হে মাস্তি মাস্তি আছে। চিন্তা করেন, অর্থাৎ তার রক্ত দেখলে যে ভালো লাগে, এদেশের মানুষ হত্যা হলে যে তার ভালো লাগে, এদেশের মানুষ যেন সব মারা যায়, তিনি যেন খুন করতে পারেন, এগুলো দেখলে যে তার ভালো লাগে, তার এই সমস্ত আচরণ কথাবার্তা কিন্তু এটা আরো স্পষ্ট হয়ে যাচ্ছে। তো দেশের মানুষের বুঝতে হবে হাসিনা যদি আবার ফিরে আসতে পারে তাহলে দেশের মানুষের অবস্থা এবং কপালে কি হতে পারে। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।